আচ্ছা তাহলে থ্রি কোয়েশ্চেন্স গল্পটার পার্ট সিতে আমরা কি দেখলাম, যে হঠাৎ করে একটা উন্ডেড ম্যান এন্ট্রি নিয়ে নিল, তাই না? উন্ডেড ম্যানটার সঙ্গে কী কী ঘটনা ঘটলো তোমরা দেখলে, ওদিকে আর যাচ্ছি না, শুরু করে দিই একবারে। তাহলে একবারে সিকোয়েন্সটা আমাদের বজায় থাকবে আর ফ্লোটা কিন্তু নষ্ট হবে না। হ্যাঁ, তাই জন্য আমি একদম গল্পে চলে আসি ডিরেক্টলি। তো দেখো ওই উন্ডেড ম্যানটা যে এসে পড়লো তারপরে ঘটনাটা কী ঘটছে। আচ্ছা ভালো দেখো, when at last the blood ceased flowing, যখন শেষ পর্যন্ত রক্তটা থামলো, রক্তটা বন্ধ হলো, the man revived and asked for something to drink, মানুষটা না তার জ্ঞানটা ফিরলো, মানুষ জ্ঞান ফিরে পেলো, আর জ্ঞান ফিরে পাওয়ার পর তাকে প্রশ্ন করা হলো, জ্ঞান ফিরে পেলো and asked for something to drink, আর সে জল পান করতে চাইলো। ঠিক আছে, তাহলে জল পান করতে চাইলো, জল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার এবার ফ্রেশ ওয়াটার নিয়ে এলো তার জন্য, অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে জল পান করালো। মিনওয়াইল দ্য সান হ্যাড সেট, ততক্ষণ তো রাত্রি অন্ধকার হয়েই গেছে, ততক্ষণে রাত্রি নেমে গেছে, সূর্য অস্ত গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি নেমে গেছে। ওই যে জারকে যে বাড়ি ফিরতে হতো ওর আর জ্ঞানই নয় জারের, আর জার ওই ব্যক্তিটার সেবাতে এতই মগ্ন হয়ে গেছিলো যে ওকে যে বাড়ি ফিরতে হবে, ও যে নিজে একটা জার এরা কোনো বোধ তিনি তখন আর তার ছিল না তখন। আচ্ছা দেখো সেট অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, আর তখন পরিবেশটা বেশ ঠান্ডা হয়েছে। আমরা জানি রাত্রেবেলা তুলনামূলক দিনের থেকে বেশি ঠান্ডা হয়, রাত্রিটা দিনের থেকে বেশি ঠান্ডা হয়, তাই জন্য ঠান্ডা হয়ে এসছে পরিবেশটা। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হাট অ্যান্ড লেট হিম অন দ্য বেড, তাই জন্য জার ওই হারমিটের সাহায্যে করলো কি, মানুষটাকে নিয়ে গিয়ে বিছানাতে শুয়ে দিল ওই উন্ডেড ম্যানটাকে। লাইং অন বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইস অ্যান্ড ওয়াজ কোয়াইট, আর বিছানাতে ঘুমিয়ে মানুষটা খুব শান্ত ছিল, একদম চুপচাপ ছিল, খুব সুন্দরভাবে সে ঘুমিয়ে গেল ওখানে। হ্যাঁ, সে তার চোখ বন্ধ করলো। দ্য ম্যান ক্লোজ হিজ আইস অ্যান্ড ওয়াজ কোয়াইট, শান্ত ছিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার এত টায়ার্ড, জারে তো অভ্যাস নয়, জার ওখানে অত দূর রাস্তা ঘোরাতে করে এসেছে, নেমেছে, হেঁটেছে, হারমিটের বাড়িতে এসেছে, মাটি খুঁড়েছে, তারপরে আবার এর সেবা করেছে, এত কাজ করেছে যার বেজায় ক্লান্ত। হ্যাঁ, আর এগুলো কাজ করার যার অভ্যাস নাই। সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, আর যে কাজটা করছে খুব ক্লান্ত। দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, আর সে একবারে মেঝেতে বসে পড়লো। ঠিক আছে, ওই দরজার চৌকাঠে প্রায় মানে বসে পড়লো। হ্যাঁ, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি, আর ওই না ক্লান্তির চোটে খুব ঘুমিয়ে। আমরা দেখবো অনেক যখন হেঁটে আসি, যখন খেলে আসি, ফুটবল খেলে আসি মাঠে, বা ক্রিকেট খেলে আসি মাঠে, বা স্কুল থেকে যদি কেউ হাঁটা পথে আসে, ঠিক আছে, বা কোথাও যদি আমরা ট্রাভেলে যাই, ঘুরতে যাই, তো দেখবো আমাদের ঘুম খুব তাড়াতাড়ি হয়, ঘুম খুব সুন্দর আসে। সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। হ্যাঁ, যে পুরোপুরি সে ঘুমিয়ে কাটিয়ে দিল রাত্রিটা। হ্যাঁ, সেই গ্রীষ্মের রাত্রিটা কাটিয়ে দিল। এবার দেখো, হোয়েন হি অ্যাওয়াক ইন দ্য মর্নিং, যখন সে মর্নিংয়ে ঘুম তার ভাঙলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, আর তখন মনে পড়লো, রাত্রে ঘুম ভাঙার পরে, মানে ভোরবেলা ঘুম ভাঙার পরে মনে পড়ছে, আরে আমি কোথায় আছি, আমি তো জার, আমি কোথায়, আমার পালঙ্কটা কোথায়, আমি কোথায় পড়ে আছি। তখন ওর চেতনা ফিরেছে, ও কোথায় আছে। ঠিক আছে, it was long before he could remember where he was and who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes, আর তখন ও অবাক হয়ে গিয়ে নিজের প্রতি তো অবাক হয়েছে, আর কি বলে ওই মানুষটিকে, ওই দাড়িওয়ালা মানুষটাকে বিছানায় ঘুমিয়ে আছে, ওর দিকে তাকিয়ে থাকলো, আগ্রহ দৃষ্টির সঙ্গে তাকিয়ে থাকলো, এতক্ষণ যেন মনে হচ্ছে ওটা ঘোরেছিল। তো তখন তো খুব মানে সেন্সিটিভ মোমেন্টে কাজটা করেছিল, তারপরে তো হঠাৎ করে ঘুমিয়ে চলে এলো, তারপরে তো ঘুম থেকে জেগে উঠছে, তখন সব ওর আগেকার যে চিন্তা, ওকে এটা কী করে হলো, সবগুলো আস্তে আস্তে কিন্তু অ্যাসেম্বল হচ্ছে, সমস্ত চিন্তাগুলো এসে জমা পড়ছে। তারপরে ও মানে বুঝবার চেষ্টা করছে কি এতক্ষণে কী হলো, এতক্ষণে কী হয়েছিল, ওটা কি, আর সে কোথায় আছে, এই মানুষটাই বা কে, সমস্ত প্রশ্ন তার মনে এখন উঁকি মারতে আরম্ভ করলো। ঠিক আছে, তারপরে দেখো ফরগিভ মি, আর যেই ও ভাবছে প্রশ্নগুলো, যেই ওই যার ওই মানুষটাকে তাকিয়েছে, তখন একটা কথা ভেসে আসছে ওই মানুষটার কাছ থেকে, ওই যে বিয়ার্ডেড ম্যান কী বলছে জানো, ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। সে দ্য বিয়ার্ডেড ম্যানটা ওই দাড়িওয়ালা মানুষটা বলছে আমাকে ক্ষমা করবেন। বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, খুব গলাটাকে মৃদুভাবে, হ্যাঁ মানে ও তো আঘাতপ্রাপ্ত না, বলছে দয়া করে আমাকে ক্ষমা করবেন, এরকম করে আস্তে করে কথা বলছে। অ্যান্ড হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক, আর তিনি দেখলেন যে জার জেগেছিলেন। অ্যান্ড when he saw
that the Tsar was awake and was looking at him. যখন তিনি দেখলেন, তাহলে পুরো বাক্যটা মানে একটু সাজিয়ে দিই। যখন ওই বিয়ার্ডেড ম্যানটা দেখলেন যে জার জেগে আছে এবং জার তার দিকে তাকাচ্ছে, মানে বিয়ার্ডেড ম্যানটার দিকে তাকাচ্ছে, তখন বিয়ার্ডেড ম্যান ওকে বললেন, জারকে বললেন যে আমাকে দয়া করে ক্ষমা করবেন। হ্যাঁ, I do not know you and have nothing to forgive you for. বলছে আমি তো তোমাকে চিনি না, তুমি কে, আর কি বা আছে তোমাকে ক্ষমা করার জন্য, কেনই বা তোমাকে ক্ষমা করবো বা ক্ষমা করবো কেন? বা এমন তো কিছু নেই যে তোমাকে আমি ক্ষমা করবো, এরকম একটা মানে, ঠিক আছে? I do not know you and have nothing to forgive you for. আর কোনো কিছুই এমন নেই যে তোমাকে তার জন্য ক্ষমা করতে হবে। সেটা জার বললেন। You do not know me. বলছে আপনি আমাকে চেনেন না, বাট I know you. আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি। মানে বিয়ার্ডেড ম্যানটা বলছে জারকে, আপনি আমাকে তো চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। I am that enemy of yours who sought to revenge himself on you. বলছে আমি আপনার সেই শত্রু যে আপনার প্রাণ নিতে চেয়েছিল। হ্যাঁ, তাহলে টুইস্ট আসছে না গল্পের টুইস্ট, যে এতক্ষণ ধরে বিয়ার্ডেড ম্যানটা কে ছিল? তাহলে বিয়ার্ডেড ম্যানটা এমন একটা ব্যক্তি ছিল যে জারকে মারতে এসেছিল, জারকে হত্যা করতে এসেছিল। বুঝতে পারছো? বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার। বলছে যে কি, কারণ আপনি তার দাদাকে মেরেছিলেন। মানে বিয়ার্ডেড ম্যানটা বলতে চাইছে যে যার আপনি আমার দাদাকে মেরেছিলেন বা আমার ভাইকে মেরেছিলেন, এখানে ব্রাদার মানে ক্লিয়ার করা নাই, দাদা বা ভাইকে মেরেছিলেন, তার বদলা আমি আপনার কাছে নিতে এসেছিলাম, তার বদলাতে আপনাকে আমি হত্যা করতে এসেছিলাম। হ্যাঁ, এরকম বলছে। অ্যান্ড সিজেস হিজ প্রপার্টি, আর আপনি যে আমার দাদাকে মেরেছিলেন বা আমার ভাইকে মেরেছিলেন আর তার যে প্রপার্টিটাকে কেড়ে নিয়েছিলেন, তার বদলা নেবার জন্য আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম। ঠিক আছে? পেজ নাম্বার 57 দিকে তাকাও, পেজ নাম্বার 57 আসি আমরা, কি আছে দেখি এবার। হ্যাঁ, I knew you had, বলছে I knew you had gone alone to see the hermit. এবার এ বলছে, ওই যে তোমার বিয়ার্ডেড ম্যানটা বলছে, এটা এই কথা বলছে বিয়ার্ডেড ম্যানটা, দাড়িওয়ালা লোকটা বলছে আমি জেনেছিলাম যে আপনি ওই জারের হারমিটের সঙ্গে একা একা দেখা করতে যাচ্ছেন। এটা আমি চান্স খুঁজছিলাম, আমি খবর পেয়েছিলাম যে আপনি হারমিটের সঙ্গে একা একা দেখা করতে যাচ্ছেন, আর আমি এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিলাম। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। আর আমি লুকিয়েছিলাম ঝোপে, আপনি আসতেন যেই আপনাকে আমি হত্যা করতাম। হ্যাঁ, দেখো, যে রাজা, যে জার ওকে বাঁচালো, আর তাকেও ও নাকি বলে মারতে এসেছিল। বুঝতে পারছো? বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিনটা শেষ হয়ে গেল। দিনটাও শেষ হলো, দিন শেষে অন্ধকার এসেছিল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আর আপনি তো ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস টু ফাইন্ড ইউ। আর আমি তাই জন্য আমার ঝোপঝাড় থেকে যে আমার যে লুকানো জায়গা সেখান থেকে বেরিয়ে এলাম আপনাকে খোঁজার জন্য। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, আর আমি আপনার বডিগার্ডের সামনে এসে পড়লাম, দেহরক্ষীর সামনে এসে পড়লাম। অ্যান্ড দে রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি, তারা আমাকে চিনে ফেলো আর আমাকে একদম দিল আঘাত করে, বল্লম দিয়ে একদম পেটের মধ্যে আঘাত করলো আমার। উন্ডেড মি, আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালাম। হ্যাঁ, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু আমি রক্তক্ষরণে মারা যেতাম। হ্যাঁ, হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার মানে ক্ষতস্থানকে সারিয়ে তুলতেন, তাহলে আমি হয়তো রক্তক্ষরণে মারা যেতাম। হ্যাঁ, আই উইশ টু কিল ইউ, আমি চেয়েছিলাম আপনাকে হত্যা করতে। আমি বলতে এখানে বিয়ার্ডেড ম্যানটা, উন্ডেড ম্যানটা বলে আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, মানে জারকে হত্যা করতে চেয়েছিল। অ্যান্ড ইউ সেভড মাই লাইফ, আর আপনি আমার উল্টে জীবন বাঁচালেন। হ্যাঁ, নাও ইফ আই লাইভ, যদি আমি এখন বেঁচে থাকি, ইট ইজ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আমি এখন যদি বেঁচেও থাকি আর আপনি যদি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। বলছে আমি তো মারাই যেতাম, আপনি আমাকে প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, তাহলে আমি এখন থেকে আপনার চিরবিশ্বস্ত দাস হয়ে থাকবো। দাস মানে এখানে চাকর, ঠিক আছে? দাস মানে এখানে চাকর হয়ে থাকবো, সেবক হয়ে থাকবো। ফেথফুল স্লেভ, অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, আর আমি আমার পুত্রদেরকে বলবো যে একই কাজ করতে। হ্যাঁ, আপনার সেবা করতে পুত্রদেরকেও বলবো। তারা দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন, রাজামশাই আপনি আমাকে ক্ষমা করুন। বলছে দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। দেখছো, জার এতক্ষণে বুঝতে পারলো, আর আমি যুদ্ধ করে তো কাউকে বন্ধু করতে পারতাম না, যুদ্ধ করে জিততাম হয়তো যুদ্ধে, কিন্তু মনে শান্তি পেতাম না। এখন শত্রুকে মিত্র বানিয়ে কত শান্তি পাচ্ছি মনের মধ্যে। বাহ, দারুণ তো এটা। ঠিক আছে? তোমরা দ্য কেসরি সিনেমা দেখেছো? কেসরি, ওখানে একটা ডায়লগ বলছে। হ্যাঁ, অক্ষয় কুমার, হ্যাঁ,
ওই পাঠানটাকে জল খাওয়াতে বলছিল না, যে অন্যান্য তোমার যারা আহত সৈনিক, সে শত্রুপক্ষেরও সৈনিক হোক, তাকেও জল খাওয়াতে বলছিল, ঠিক আছে? ওর ওখানে যে পাঠানটা কাজ করছিল, তো ওকে বললো তুমি সবাইকে জল খাওয়াবে। তো যখন জল খাওয়াবো কেন আমি শত্রুপক্ষকে, তখন ও বলেছিল যে যে शत्रु को मारने से शत्रुता ख़त्म होती है और पानी पिला शत्रु ख़त्म होती है और पानी पिलाने से शत्रुता ख़त्म होती है। हाँ, तो दुश्मनी ख़त्म होता है, दुश्मन को मारने से दुश्मन ख़त्म होता है और दुश्मन को पानी पिलाने से दुश्मनी ख़त्म होता है। तो दारुण कथा बोलेছিল এটা। তো বলেছিল কি যে শত্রুকে যদি তুমি মারো তো শত্রু শেষ হয়ে যায়, কিন্তু শত্রুকে যদি জল পান করাও তাহলে শত্রুতা নষ্ট হয়। এটা বিশাল বড় কথা। হিন্দি ওয়ার্ড ছিল, তোমরা গিয়ে ওখানে দেখতে পারো একটু, আমি চেষ্টা করলাম বলার। আচ্ছা, এবার দেখো এখানে মজার ব্যাপার আছে, ফরগিভ মি। তো যার খুব আনন্দ পেলো যে কি শত্রুকে মিত্র ভাব বানিয়ে কত আনন্দ, অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড হিসাবে, অ্যান্ড নট অনলি ফরগিভ হিম বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড নোন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম। বললো তোমাকে আমি ক্ষমা করছি, এটা কোনো ব্যাপার না, বরং আমি তোমাকে সেবা করার জন্য, তোমার মানে আঘাতটাকে উপশম করার জন্য আমার নিজের চিকিৎসক পাঠাবো, হ্যাঁ, আর কিছু সার্ভেন্টস পাঠাবো, কিছু চাকর কর্মচারী পাঠাবো তোমাকে দেখাশোনা করার জন্য। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, আর বলছে ঠিক আছে আমি যা তোমার সম্পত্তি কেড়ে নিয়েছিলাম তোমার ভাই বা দাদার কাছ থেকে, তোমাকে আবার সব ফেরত দিয়ে দেবো। জারের মধ্যে পরিবর্তনটা দেখেছো কীভাবে জারের মধ্যে পরিবর্তন এলো? তাহলে সব থেকে বড় শিক্ষা কী বলে জানো? সব থেকে বড় শিক্ষা হচ্ছে সময়, অভিজ্ঞতা, ঠিক আছে? তো আমাদের অভিজ্ঞতা, হ্যাঁ, অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক। সময় ওকে যা শিক্ষা দিচ্ছে, দেখছি সময় কী শিক্ষা দিল, যার কোথা থেকে কোথায় তৈরি হয়ে গেলো, দেখো কী থেকে কী পরিণত হলো যার। তো স্বামীজি একটা কথা বলেছিলেন, যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি টিচার। কথাটা অনেকের অবাস্তব বলে মনে হবে, এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি টিচার। তো বুঝতে পারছি এক্সপিরিয়েন্স, যার কি এক্সপিরিয়েন্স করলো আর সেখান থেকে কী শিক্ষাটা পেলো, এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি টিচার। একমাত্র অভিজ্ঞতাই হলো সবচেয়ে বড় শিক্ষক। আচ্ছা, তো এবার দেখো এখানে আসি, রেজিস্টার। এবার হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড দ্য হারমিট। এবার ওর কাছ থেকে বিদায় নিয়ে, যার ওই উন্ডেড ম্যানটার কাছ থেকে বিদায় নিয়ে বললো ঠিক আছে আমি তোমাকে কয়েকটা সেবক পাঠিয়ে দেবো, হ্যাঁ, কয়েকটা আমি ডাক্তার পাঠিয়ে দেবো, তোমাকে সেবা যত্ন করবে। এ বলে নিয়ে জার বেরোলো ওই হারমিটের কাছে দেখা করতে। বাইরে হারমিট বসেছিল, হারমিটের কাছে দেখা করতে গেল, ঠিক আছে? বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট। ভাবলো যে আমি তো চলেই যাবো, আরেকবার জিজ্ঞাসা করিনি, তিনটা কোশ্চেন তো জানতে এসেছিলাম, আর কী হয়ে গেল সব, হ্যাঁ, যাক জেনে নিই আরেকবার, যদি উত্তর বলেন তো বলেন, না তো আমি বাড়ি ফেরত যাবো। রাজপ্রাসাদে আমার জন্য অনেক কেউ হয়তো অপেক্ষা করছে, আমার দেহরক্ষীগুলোও চিন্তা করছে হয়তো যে রাজামশাই কোথায়। তো দ্য হারমিট ওয়াট আউটসাইড অন হিজ নিজ। হারমিট এবার হাঁটু গেড়ে বসে আছে, হাঁটুর ভরে বসে আছে বাইরে, ঠিক আছে? সোয়িং সিটস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। আর হারমিট করেছিল কি, ওই যে আগেকার দিনে বীজতলা যে মানে খুঁড়ে রেখেছিল মাটিতে, সেই বীজতলাতে বীজ বপন করছে হারমিট ওই বীজতলাতে বীজ বপন করছে। আর হারমিটের কাছে দেখতে গেল কে, হারমিটের সঙ্গে দেখা করতে গেল ওই দিনে লাগানো বীজতলাতে বীজ বপন করছিল কে, হারমিট। হ্যাঁ, এবার দেখো দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার সামনে এলেন অ্যান্ড সেড, বললেন ফর দ্য লাস্ট টাইম, বলছে শেষবারের মতো, অনেকক্ষণ ধরে তো থাকলাম এখানে, অনেক কিছুই ঘটে গেল, শেষবারের মতো আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান। আবারও দেখো নিজের কিন্তু দাম্ভিকতা তিনি প্রকাশ করছেন না, খুব পোলাইটলি বলছেন যে দয়া করে আমাকে আমার যদি উত্তরটা দেন। আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, বলছে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী মানুষ, আপনি দয়া করে আমার উত্তরটা যদি দিতেন, শেষবারের মতো বলছি, ঠিক আছে? দেখো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। হ্যাঁ, সেই হারমিটটাও কী বলছে, মন দিয়ে শুনবে কিন্তু, এইখান থেকে কিন্তু গল্পের খুব ইম্পর্টেন্ট পার্টটা। এবার আমরা উত্তর পাওয়ার মধ্যে ঢুকছি, উত্তর আমরা পেয়ে যাবো, ভালো করে এবার দেখবে, অন্যদিকে কিন্তু মন দেবে না, এবার উত্তর পাবো কিন্তু এখান থেকে আমরা। হ্যাঁ, দেখো বলছি কি যে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, বলছে আপনি অলরেডি অ্যান্সার পেয়ে গেছেন। সেড দ্য হারমিট বলল, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, আর তখনও কিন্তু ও তার পায়ের ভরেই বসে আছে, বসে থেকেই বলছে, অ্যান্ড লুকিং আপ
অ্যাট দ্য জার, জার নিচে বসে জারের দিকে তাকিয়ে এভাবে বলছে, আপনি তোমার সাথে উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়ে আছে, মানে যার যে ওর সামনে দাঁড়িয়ে আছে, আর তিনি নিচে মাটিতে বসে আছে, মাটিতে বসে থেকেই এভাবে তাকিয়েই বলছেন যার দিকে, আপনি উত্তর পেয়ে গেছেন। যার বলছেন হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, বলছে কীভাবে অ্যান্সার পেলাম, আপনি কী বলতে চাইছেন। আজ দা যার প্রশ্ন করলো, ঠিক আছে, বলছে ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, এবার একদম মনোযোগ কিন্তু ওখানে দাও। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, হারমিট বলছে আপনি কি দেখেননি, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি আমার দুর্বলতায় যদি দুঃখ না প্রকাশ করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, আর আমার জন্য যদি ওই বীজতলা বপন মানে মাটি না করতেন, বাট হ্যাড গান ইউর ওয়ে, যদি আপনি চলে যেতেন, হ্যাঁ, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই মানুষটা কিন্তু যে অ্যাম্বুসের ভিতরে লুকিয়ে ছিল সে কিন্তু আপনাকে দিত, আপনাকে হত্যা করে ফেলতো। তাহলে আমি উত্তর প্রথমবার দিইনি, তাই জন্য আপনি আমার প্রতি মানে আমি দুর্বল ছিলাম, আমার উপর আপনার দয়া হয়েছিল, আপনি আমার জন্য কাজ করলেন, আপনি থাকলেন, আপনি সঙ্গে সঙ্গে গেলেন না, আপনি বেঁচে গেলেন। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, হ্যাঁ, অ্যান্ড ইফ ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আচ্ছা ঠিক আছে, তাহলে কী হতো, আর তুমি যদি আমার কাছে থাকতে গিয়ে দুঃখ প্রকাশ করতে, কেন যে এলাম এর কাছে, না উত্তর পাচ্ছি না, চলে যাবো, চলে গেলে তাহলে তো তুমি মারা পড়তে, বা আপনি মারা পড়তেন। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এবার দেখো যা হারমিট কিন্তু অ্যান্সার দিচ্ছে, হারমিট এবার ওই 3টা প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, দেখো 3 কোয়েশ্চেন্সের অ্যান্সার দিবে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়্যার ডিগিং দ্য বেডস, তাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইম ছিল আপনি যখন বীজতলাটা খুঁড়ছিলেন, বীজতলাটা আপনি খোদাই করছিলেন বা খুঁড়ছিলেন, ওটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আর আমি ছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আর আমার প্রতি ভালো করাটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ ছিল। তার মানেটা কি, আমরা এই মুহূর্তে যেটা কাজ করছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যদি আমরা আমাদের মধ্যে আমি আসি আর তোমরা আসো, তাই তো, তাহলে এখানে তোমরা পড়ছো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি কাজ, ঠিক আছে, তোমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি হলাম আমি, আর আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি হলো তোমরা, আমার পড়াটা সবচেয়ে বেশি কাজ। আর এই যে দেখো উনি বলছি কি যে, আর আমার যে ইচ্ছা তোমাদেরকে লেখাপড়াটা করাই, বুঝাই পড়াটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার এখানে কাজ, আর তোমাদের ইম্পর্টেন্ট কাজটা হলো তোমরা আমার কাছ থেকে পড়াটা যে বুঝছো। আমি এটাকে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ এক্সাম্পল ক্রিয়েট করলাম এখানে, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা এবার হচ্ছে হ্যাঁ ইম্পর্টেন্ট বিজনেস, এবার আফটারওয়ার্ডস আবার চেঞ্জ হচ্ছে, দেখো এটা চেঞ্জ হচ্ছে, আফটারওয়ার্ডস হোয়েন দ্য ম্যান র্যান টু আস, যখন ওই মানুষটা আমাদের কাছে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়্যার অ্যাটেন্ডিং টু হিম, তার মানে যখন আপনি ওই মানুষটাকে সেবা করছেন সেটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম, বুঝতে পারছো, ইম্পর্টেন্ট টাইম। এবার দেখো important time was when you were attending to him, for if you had not bound up his wounds he would have died, যদি আপনি ওর ক্ষতটাকে সারিয়ে না দিতেন, না বেঁধে দিতেন, তাহলে তো সে মারা যেত। died without having made peace with you, তাহলে আপনার সঙ্গে ওর শান্তিও হতো না, শান্তি বার্তাও হতো না, ও মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাহলে সেই সময় সেই মুহূর্তে ওই ব্যক্তিটা যে এলো, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম ছিল ওই ব্যক্তিটা যে এসেছিল, তাই না, আর সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ ছিলেন আপনি বা ওই মানুষটা। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি ছিল ওই মানুষটা, আহত মানুষটা। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর আপনি তার জন্য যেটা করলেন ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আর আপনি তার যে সেবা করলেন সেটা আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিজনেস ছিল। তাহলে বুঝতে পারছো, তারপরে কনক্লুশনে আসছে এবার আমাদের লেখক। রিমেম্বার দেন, তাহলে এবার এটা এর মধ্যেই বলছে, হারমিটকে দিয়েই বলাচ্ছে লেখক। হ্যাঁ দেখো, রিমেম্বার দেন দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বলছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হলো নাও, এই যে এখন তোমরা দেখছো আমাকে আর আমি যে তোমাকে পড়াচ্ছি, এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইম হলো নাও। যখন তুমি স্নান করবে তখন তোমার স্নান করার সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন তুমি খাবে বসে তখন খাওয়াটা হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যখন তুমি পড়বে তখন পড়াটাই হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যখন ঘুমাবে তখন ঘুমানোটাই হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাও, যখন আমাদের প্রেজেন্ট টেন্স আমরা চলবো, ওই প্রেজেন্ট টেন্সটা নাও টাইমটা, যখন যে মুহূর্তে তুমি আছো সেই মুহূর্তে নাও টাইমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাও it is the most important time because it is the only time when we have any power, আমার
1 মিনিট আগে কি পাওয়ার ছিল আমার কাছে, আমার হাতের মধ্যে আছে বলো তো? 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আগে আমার কি পাওয়ার ছিল আমার কন্ট্রোলের মধ্যে আছে? নাই। 5 মিনিট পরে কি পাওয়ার থাকবে কন্ট্রোলের মধ্যে আছে? নাই। 5 ঘন্টা পরে কি পাওয়ার থাকবে কন্ট্রোলের মধ্যে আছে? কেউ বলতে পারবে? নাই। অনেক কিছু হয়ে যেতে পারে। এখন আছে এখন খাচ্ছি, এখন আছে এখন পড়াচ্ছি, এখন আছে এখন দেখো। তোমরা যদি রেখে দাও ভিডিওটাকে, পরে দেখবো ঝড়ের সময় কারেন্ট উড়ে যাবে, দেখতে পাবে না, নেট ব্যালেন্স শেষ, দেখতে পাবে না। তাহলে এখন দেখছো তো এখন ফিনিশ করো দেখে, তাই না? রাখতে হবে না কিছু বাকি। It is the most important time because it is the only time when we have any power. The most necessary man is he with whom you are. তাহলে তুমি যে মুহূর্তে যার সঙ্গে আছো সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি যে তোমাদেরকে পড়ানোটা দেখানোর জন্য ক্যামেরা ধরে আছে সে, আর যে তোমরা পড়া শুনছো তারা, ঠিক আছে? আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি তোমরা দুজন। আর তোমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি যখন তোমরা মোবাইল ধরে আছো আমি, বা আমার কাছ থেকে যখন তোমরা চলে যাবে, যদি তোমরা খেতে বসো তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি হবে তোমার মা। যদি তোমরা কোথাও ঘুরতে যাও বা বাইরে যাও, যার সঙ্গে যাবে সেই ব্যক্তিটা। তুমি দোকানে যাও, দোকানের যে দোকানি সে হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি। তুমি যদি বাসে করে কোথাও ঘুরতে যাও তো তোমার ওই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্সনটাকে ড্রাইভার। তো যে মুহূর্তে তুমি যার সঙ্গে আছো সেই মুহূর্তে সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সামনে একজনের সঙ্গে কথা বলছি, অন্যজনের কথা ভাবছি, তাহলে সামনের মানুষকে হিউমিলেট করা হয়, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষকে আমরা ওভারলুক করে যাই। তার মানে তুমি যে মুহূর্তে যার সামনে দাঁড়িয়ে আছো, যার সঙ্গে কথা বলছো, 100% তাকে টাইম দিতে হবে। সেই তোমার জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি ওই মুহূর্তে, ঠিক আছে? পরের মুহূর্তে যার সঙ্গে আসছো সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরের মুহূর্তে যার সঙ্গে আসছো সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যে মুহূর্তে যার সঙ্গে আসো সেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্সন। তার টাইম পেয়ে গেলাম আমরা, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কি নাও, সময় বর্তমানটা এখন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তিকে তুমি যার সঙ্গে যে মুহূর্তে আছো সেই ব্যক্তিটা। আর 3 নম্বর প্রশ্ন উত্তরটা পেতে বাকি আছে আমাদের। Whether এবার দেখো you are for no man knows whether he will ever have dealings with anyone else. তো কোনো মানুষই জানে না যে এর পরে আমার সঙ্গে কার সঙ্গে ডিল হবে, কেউ জানে না। ওই জন্য ওই মুহূর্তে তুমি যার সঙ্গে যে মুহূর্তে আছো সেই ব্যক্তিটা তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি। ওর ক্ষেত্রেও তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর তোমার ক্ষেত্রেও ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এতে আমরা হিউম্যান রিলেশনশিপটাকে আরও বেশি বেটার করতে পারবো। প্রথমে আমরা সময়কে মূল্য দিতে পারলাম, তো হিউম্যান রিলেশনশিপকে বেশি স্ট্রং করতে পারলাম, একে অপরের মধ্যে একে অপরকে আমরা মূল্য দিতে পারলাম, টাইম দিতে পারলাম, গুরুত্ব দিতে পারলাম, ঠিক আছে? তাহলে ওর কাছে তুমি ফেভারিট হবে, তোমার কাছে ওই ব্যক্তিটা ফেভারিট হয়ে যাবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, এবার দেখো, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে টু ডু হিম গুড। আর তুমি যার সঙ্গে আছো তার সবসময় ভালো ভাবো, একদম মন থেকে প্রাণ থেকে তার জন্য ভালো ভাবো। ভালো করতে পারছো না তো তার সঙ্গে খারাপ কিছু করো না, তার জন্য কিছু খারাপ ভেবো না। ভালো করতেই হবে, ভালো পারতে হবে, ভালো ভাবতে হবে, কোনো মানে নেই। কিন্তু খারাপ ভাবলেও চলবে না, খারাপ করতেও হবে না। তো যতটা পারো ভালো করো। তুমি যার সঙ্গে আছো যে মুহূর্তে তার সবসময় ভালো চাও, ভালো চাইতে পয়সা লাগে না, ভালো চাও, ভালো করো, পারলে ভালো করো, হেল্প করো। লেখাই আছে, এটা আমার কথা না, বইয়ের কথা, জাস্ট আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, টু ডু হিম, তাহলে আমার ক্ষেত্রে তো তাই। তোমাদের জন্য আমি ভালো করার চেষ্টা করছি, তোমাদেরকে আমি নলেজ দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার প্রায়োরিটি তোমাদেরকে ভালো করে শেখানো বোঝানো। যতটা আছে আমার ঘাম ঝরিয়ে হোক, হ্যাঁ, দাঁত ব্যথা করে হোক, গাল ফুলিয়ে হোক, হাত নাড়িয়ে হোক, পা নাড়িয়ে হোক, যতটা পারবো আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো। তোমাদেরও যতটা তুমি কি ভালো করতে পারো, তুমি পড়ালেখাটা শিখে নিজে ভালো করতে পারো, আর তুমি এই নিজের প্রতি গুরুত্ব দিতে পারো। গুরুত্ব দিয়ে পড়ালেখা শুনতে গেলে আমার ক্লাসটায় গুরুত্ব দিতে পারো, মনোযোগ দিতে পারো। এটা আমার জন্য তুমি ভালো করছো, যেভাবে আমি তোমার জন্য ভালো কিছু করছি, ঠিক আছে? ইজ টু ডু হিম গুড বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ। এ দেখো, তার মানে কত বড় কথা বলো শেষ, দেখছো? এই উদ্দেশ্যের জন্য, এই কারণের জন্যই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে, যে মানুষ মানুষের ভালো করবে, মানুষ মানুষের কাজে আসবে, মানুষ মানুষের উপকার করবে, ক্ষতি করবে না। তাহলে একটু সাম আপ করে দিচ্ছি। প্রথম উত্তরটা আমরা কি পেলাম? ফার্স্ট কোশ্চেনের উত্তরটা পেলাম আমরা নাও, অ্যাট প্রেজেন্ট, যে মুহূর্তে তুমি যখন আছো সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের উত্তরটা হলো যে মানে ব্যক্তিটা তোমার কাছে আছে, যে ব্যক্তিটা তোমার সামনে আছে, সে যে ব্যক্তি হোক, ছোট হোক বড় হোক, যে রিলেশনের সঙ্গে হোক, যেভাবে হোক, হ্যাঁ, তুমি সবজি কিনছো, সবজি বাড়াটা তোমার কাছে ইম্পর্টেন্ট, রিক্সাতে চেপেছো, রিক্সা বাড়াটা ইম্পর্টেন্ট, টোটোতে চেপেছো, টোটো বাড়াটা ইম্পর্টেন্ট। যে ব্যক্তির কাছে যে মুহূর্তে আছো, সে চেনা হোক অচেনা হোক, সেই ব্যক্তি তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে, তাকে গুরুত্ব, ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে, তাকে গুরুত্ব দাও, আবার একটা ব্যক্তি চেঞ্জ হবে, আরেকটা গুরুত্ব দাও, ওই ব্যক্তি চেঞ্জ হলে আবার ওকে গুরুত্ব দাও, এরকম।
আর লাস্ট হচ্ছে কি, যখন তুমি যে ব্যক্তির সামনে বা ব্যক্তি সমষ্টির সামনে আছো তার জন্য ভালো কিছু করো, ভালো কিছু ভাবো। ভালো কিছু করতে না পারলে ভালো কিছু ভাবাই যায়, ক্ষতি করা যায় না। এতে কী হবে, যদি আমরা এরকম 3টা অপশান নিয়ে চলি, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে এখন, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি যে তোমার সামনে আছে সে, আর তার প্রতি সবচেয়ে ভালো কিছু কাজ করাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বিজনেস। তা আমি এই উদ্দেশ্যেই তোমাদেরকে এখানে পড়াতে এসেছি, আর তোমরা ওই উদ্দেশ্যে আমাকে সাহায্য করো, ভিডিওগুলোকে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পরবর্তী ক্লাসগুলোতে আসার জন্য আমাকে একটু হেল্প করো, আমাকে এনার্জি দাও তোমাদের ফিডব্যাক দিয়ে। আশা করি তোমাদের গল্পটা খুবই ভালো লেগেছে, জীবনের জন্য অ্যাপ্লাই করো। আমি চাই জীবন দিয়ে গল্পটাকে মানুষ সারা জীবনের জন্য, তাহলে আমার ক্লাস নেওয়াটা সার্থক হবে। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করলাম ক্লাস 12-এর 3 কোয়েশ্চেন্স। অসাধারণ একটা গল্প, আশা করি তোমাদের জীবনে খুব কাজ দেবে। নেক্সট তোমাদের টপিক আনা অবধি তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে নাও, তার নোটিফিকেশন অটোমেটিক পেতে থাকবে। আর ভালো কিছু লাগতে গেলে এটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটু। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। আরও নিজেরা বাড়িতে গিয়েও থরলি পড়ো, একটু ভালো করে নিজেরা পড়ো, নিজে পড়ো, আর প্রশ্নগুলোকে তৈরি করো। ঠিক আছে, এখানে শেষ করলাম।